হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটের জন্য কিছু স্পেশাল আপডেট, যেগুলো আগামীকালের মার্কেটের জন্য বেশ ভালো রকম ওয়ার্ক করবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি। তো কালকের মার্কেটটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার তার মেন যেটা রিজন সেটা হচ্ছে যে কোয়ার্টারলি রেজাল্ট, রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করেছে এবং সেখানে যে প্রফিটটা দেখা যাচ্ছে রিলায়েন্সের সেটা 78% প্যাটের ওপর প্রফিট, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স, যেটা হচ্ছে একটা হিউজ, এবং মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটাকে রিলায়েন্স বিট করতে প্রচণ্ডভাবে সক্ষম হয়েছে। তো সেটা মার্কেটের জন্য ভীষণভাবে একটা পজিটিভ নিউজ। এর সাথে সাথে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এবং যদি আমরা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং যদি আমরা ইয়েস ব্যাংকের রেজাল্ট দেখি, এই চারটে ব্যাংকেরই কোয়ার্টারলি রেজাল্ট 19 তারিখ রিলিজ করেছে এবং চারটে ব্যাংকেরই কোয়ার্টারলি রেজাল্ট ভীষণ ভালো। এইচডিএফসি ব্যাংক 12%-এর কাছাকাছি প্রফিটের গ্রোথ আছে, আইসিআইসিআই ব্যাংক 15%-এর ওপর গ্রোথ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 33% গ্রোথ, এবং সব থেকে বেস্ট গ্রোথ দেখিয়েছে কিন্তু ব্যাংকিং সেক্টরে ইয়েস ব্যাংক, এবং সেটা হচ্ছে মোটামুটি 59% গ্রোথ। তো এই লেভেলের যদি ফাইন্যান্সিয়াল স্টকগুলো পারফরমেন্স করে এবং তার সাথে রিলায়েন্সের পারফরমেন্স পাওয়া যায়, তাহলে এটা মার্কেটের জন্য বা যে ওভারঅল হেলথ যেটা মার্কেটের সেটার জন্য ভীষণ স্ট্রং একটা জায়গা। কিন্তু যদি আমরা ডেরিভেটিভ মার্কেট দেখি তাহলে সেক্ষেত্রে আমরা 25,000-এ সাপোর্ট দেখলেও তাছাড়াও 25,100, 200, 300, 500 এই সমস্ত জায়গাগুলোই উইকলি কন্ট্রাক্টে স্ট্রং একটা কল রাইটাররা রয়েছে, এবং তার সাথে আমরা যদি দেখি মান্থলি কন্ট্রাক্টে 25,500তেও ভালো লেভেলের কল রাইটাররা প্রেজেন্ট। তার মানে এই জায়গাগুলো রেজিস্ট্যান্সের কাজ করা উচিত। বাট যদি এই কোয়ার্টারলি রেজাল্টের পরে মার্কেট আগামীকাল সকালবেলায় যখন ওপেন হবে, মার্কেটের স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে চেঞ্জ করার একটা বড় পসিবিলিটি থাকতে পারে। পজিটিভ সাইডে এই সমস্ত রিজনগুলো রয়েছে, এবং এই লেভেল অফ পজিটিভ রিজন যদি থাকে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু একটা রিয়াকশন আসাটা খুবই স্বাভাবিক। সুতরাং যদি আপসাইডে মোমেন্টাম আসে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 15 মিনিট আপনি স্টে করে যাবেন মার্কেটের মধ্যে আগামীকাল, কারণ প্রথম 15 মিনিটে কালকে কিন্তু ভালো লেভেলের ভোলাটিলিটি থাকা উচিত, অর্থাৎ 9:15 to 9:30 এই সময়ের মধ্যে আমরা ভোলাটিলিটি চরম দেখতে পাবো, এবং এখান থেকে মার্কেটের মধ্যে কল রাইটার, পুট রাইটার এই 15 মিনিটে যে সাইডে অ্যাডিশন হবে বা যে সাইড থেকে সরে যাবে, আমরা সেই ডিরেকশনে কিন্তু স্ট্র্যাটেজি প্লে করব। আদারওয়াইজ আমরা কিন্তু এখানে কিন্তু স্ট্র্যাটেজি প্লে আউট করব না, ঠিক আছে? অর্থাৎ প্রথম 15 মিনিটটা হচ্ছে স্টে করার সময়। এই সময়ে কিন্তু মার্কেটের মধ্যে যে কোনো ডিরেকশনে ভালো রকমের ভোলাটিলিটি আমরা কিন্তু দেখতে পাবো, এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। তারপরে চাইলে আমরা কল রাইটার, পুট রাইটার দেখে আগামীকাল সকালে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিতে প্লে করতে পারি, বা আমরা সেখানে চাইলে কোনো একটা ডিরেকশনাল স্ট্র্যাটেজিও নিতে পারি বেসড অন এখানে ডেটাটা যেটা আসছে সেটার উপর বেস করে। এখন যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে এগুলো পজিটিভ সাইড হলেও একটা ছোট্ট নেগেটিভ দিক রয়েছে মার্কেটের জন্য, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের উপর, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়ান মার্কেটের উপর একটা স্যাংশন টাইপের জারি করেছে রাশিয়ান অয়েলের উপর, যে রাশিয়ান অয়েলটা গুজরাটের ওখানে কিছু পেট্রোল পাম্পে, অ্যাকচুয়ালি নট পেট্রোল পাম্প, রিফাইনারিজে অ্যাকচুয়ালি রাশিয়ান অয়েল আসতো এবং সেটাকে পরিশোধন করে আমরা ইউরোপের ওপর সেগুলো বিক্রি করতাম। অ্যাকচুয়ালি যখন রাশিয়া ইউক্রেন ওয়ার হয় তখন থেকেই ইউরোপ যে কথাটা বলেছিল আমরা রাশিয়ার ওপর স্যাংশন লাগাবো, কিন্তু তারা সেই স্যাংশনটা ইমিডিয়েট বেসিস লাগায়নি। তার কারণ হচ্ছে যদি তারা স্যাংশনটা ইমিডিয়েট বেসিস লাগাতো তাহলে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারতো, তাই তারা স্যাংশনটা স্লোলি করেছে। তারা প্রথমে ডাইরেক্ট রাশিয়ান অয়েলের ওপর একটা আটকে দেওয়ার জন্য একটা স্যাংশন দিয়েছে, কিন্তু ঘুরপথে তারা ইন্ডিয়ার মতো কান্ট্রির থেকে অয়েল কিনছিল। এর পরবর্তীকালে তারা রিসেন্ট টাইমে এই নিয়ে 18তম বার তারা স্যাংশন দিচ্ছে, এবং এই 18তম বারে গিয়ে তারা কিন্তু এই যে ঘুরপথে যে অয়েলটা আসছে সেটাকেও তারা আটকানোর একটা চেষ্টা করছে। এর ফলটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওপর এবং তার সাথে সাথে বাকি সমস্ত যে অয়েল সেক্টর রয়েছে তার ইন্ডিয়ান অয়েলের যে সেক্টর রয়েছে তার ওপরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়া উচিত, রাইট? সেই দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি
বজায় থাকা উচিত। এই ইউরোপিয়ান অয়েলের যে ইম্পোর্টটা হচ্ছিল বা এক্সপোর্টটা যেটা করছিলাম রাশিয়ান অয়েলের উপর, তার থেকে এই যে জিনিসটা করেছে এটার জন্য। এই দুটো বিষয় নিয়ে আমি অ্যাকচুয়ালি দুটো আর্টিকেল লিখেছি, আপনি চাইলে সেটা আমার ফেসবুক পেজে গিয়ে পুরো দুটো জিনিস পড়তে পারেন, পুরো বিষয়টা আরও ডিটেলসে আপনি জানতে পারবেন এবং এর সুদূর প্রসারী কী প্রভাব রয়েছে সেই বিষয়টা নিয়েও আমি ডিসকাশন করেছি। আমি জাস্ট 2-4টে ছোট্ট কথাই বলে দিই। এটা একদিক থেকে যেমন নেগেটিভ ব্যাপার বলে মনে হচ্ছে, অন্য একটা দিক থেকে স্লাইটলি পজিটিভিটি এই জায়গাতে যে রাশিয়ান অয়েলের ডিম্যান্ড এরপর কমবে, সুতরাং রাশিয়ান অয়েল এরপরে আরও চিপ প্রাইসে বিক্রি হবে, রাইট? এটা আমি লং টার্ম পার্সপেক্টিভে বলছি। তো রাশিয়ান অয়েল, কারণ রাশিয়ার কাছে এক্সপোর্ট করার জায়গা থাকছে না, অলরেডি ইউরোপ এবং তার সাথে সাথে আপনার মানে আমেরিকা দুজনেই তাকে স্যাংশন করে দিচ্ছে, সুতরাং তাকে এই বাদ বাকি যে সমস্ত কান্ট্রি রয়েছে সেখানে ব্যবসাটা করতে হবে। সেটা করতে গেলে তার যেহেতু ডিম্যান্ড কম হচ্ছে, সেহেতু রাশিয়ান অয়েলের প্রাইস আরও কমবে এবং সেই কম প্রাইসে কিন্তু এরপরে ইন্ডিয়া রাশিয়ার থেকে আরও কম প্রাইসে কিন্তু তেল পাবে এবং সেই তেলটা আমাদের দেশের ইকোনমিকে মানে পরবর্তীকালে আরও গ্রোথ স্টেজে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো একটা জায়গায় যেতে পারে। অর্থাৎ আমরা এখানে অয়েল ইম্পোর্ট যেটা ইন্ডিয়া করে, মানে এটা আমি গভর্নমেন্ট পার্সপেক্টিভ থেকে বলছি বা ইকোনমি পার্সপেক্টিভ থেকে বলছি, শেয়ার মার্কেট পার্সপেক্টিভ থেকে নয়। তো সেই দিক থেকে গভর্নমেন্টের একটা ভালো বেনিফিট হতে চলেছে আমার মনে হয়, যেহেতু ইন্ডিয়ার সাথে রাশিয়ার একটা বাইলেটারিয়াল যে চুক্তিগুলো হয় বা যে লেভেলের সম্পর্ক, তাতে করে আমরা আরও চিপ অয়েল রাশিয়ার কাছ থেকে পাবো বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা প্রতিক্রিয়া কিন্তু আগামীকাল মার্কেট দেখাবে এবং এই মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে যাচ্ছে না নেগেটিভ সেন্টিমেন্টে যাচ্ছে সেই বিষয়টা জানার জন্য প্রথম 15 মিনিটের আপনি ওয়াই চেঞ্জ দেখবেন। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর ফোকাস থাকবে এবং তার সাথে সাথে আরেকটা যে সেক্টর ফোকাস থাকবে সেটা হচ্ছে ফাইন্যান্স, স্পেশালি প্রাইভেট ব্যাঙ্কস, ওকে, অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর। তো এই দুটো স্পেসকে ভালো করে অবজার্ভ করে আপনি এখান থেকে ভালো কালকে মানে ট্রেডিং অপরচুনিটি পেলেও পেতে পারেন। যাই হোক, এই আপডেটসটা দিয়ে রাখলাম। এছাড়া আর একটা ছোট্ট কথা বলার, সেটা হচ্ছে যেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে যে আমার যে ফেসবুক মানে পেজটা রয়েছে সেটাকে আপনারা ফলো করে নিন। তার কারণ হচ্ছে যে ওখানে কিন্তু আমি পরপর প্রচুর আর্টিকেলস নিয়ে আসি এবং প্রত্যেক দিন ওখানে একটা করে লার্নিং ভিডিও আসতে থাকছে। যারা একদম শেয়ার বাজারে নতুন তারা মোটামুটি সন্ধ্যে 8:30 এরকম নাগাদ একটা করে লার্নিং ভিডিও পাবেন রেগুলার বেসিস, এবং সেটা একদম বেসিক থেকে শুরু করেছি। যদি আপনি পুরনো ভিডিওগুলো দেখতে চান তাহলে ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। তো সমস্ত ভিডিওগুলো এরপরে আসতে থাকবে, আজ থেকে মেবি হয়তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো আসবে। সুতরাং সেই জিনিসগুলোকে রেগুলার বেসিস দেখে আপনি বিষয়গুলো একটু শেখার চেষ্টা করুন এবং সেটা করতে হলে আপনি আমার ফেসবুক পেজটাকে ডেফিনেটলি ফলো করে নেবেন, তার সাথে ইনস্টাগ্রামও। সেই দুটো চ্যানেলের লিঙ্কস আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি ফলো দ্যাট এবং দুটো লিঙ্ককে আপনি ফলো করে নিন এবং ফলো করে আপনার নিজের যে জার্নি আছে সেই জার্নিটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। আমার বিশ্বাস যে এই সমস্ত ফ্রি নলেজগুলো পেলে আপনি ডেফিনেটলি নিজেকে ধীরে ধীরে আরও উন্নত করতে পারবেন এবং পরবর্তীকালে আপনি মেবি আরও ভালো প্রফিটেবল একটা জায়গায় থাকবেন। আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।